ড্রিক কর্মকর্তা ইরফানকে হত্যার পর আবারও আলোচনায় গ্রাহক নিরাপত্তা। বিনামূল্যে পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও আস্থা নেই সাধারণ মানুষের। 50,000 বেশি ক্যারি করতে চাইলে পুলিশ আমাদের হেল্প করবে, এরকমটা তো কখনোই কোনো ব্যাংকে আমি দেখিনি। এখানে কোনো যদি পুলিশ বসা আছে, আমি যদি বলি যে আমাকে 2 জন পুলিশ দেওয়া হোক, এরকম তো না। পুলিশের প্রতি তো মানুষের এমনি একটু সব বিষয়েই আস্থাটা কম, যার ফলে এটা নিয়ে যে বকশিস চায় কিনা বা অন্য কোনো সমস্যায় পড়ে কিনা। সেবা কার্যকরে পুলিশের আরো মনোযোগী হওয়ার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। নাগরিকদের সিকিউরিটি করার জন্য আপনি একটা জিনিস করলেন, সেটাকে আপনি যখন লুক আফটার না করছেন, সেটাকে সিরিয়াসলি না নিচ্ছেন, মানুষ পুলিশের কাছে যাবে কেন? দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী বললেন, ঐতিহ্যের নামে হাসপাতালের পুরনো ভবন রাখা যাবে না, নিশ্চিত করা হবে আধুনিক চিকিৎসা। আগামীতে পেট্রোল অকটেন আমদানি করা হবে না, উৎপাদন করা হবে দেশেই, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। দলীয় প্রতীকের মীমাংসা নিয়ে কমিশনের শুনানিতে অংশ নিল ইনু শিরিনের নেতৃত্বে জাসদের একাংশ। বিকেলে যাচ্ছে বাদল ও আম্বিয়াপন্থীরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বন্দিদশা নির্যাতনের কাহিনী শোনালেন 27 বাংলাদেশি। এখনো বন্দী আছেন আরো অনেকে। এবং অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে ক্ষমতাধর বিশ্ব নেতারা। কঠোর আইন ও তদন্ত কমিটি গঠনের তোড়জোড় ওবামা নওয়াজের। ভুল তথ্য এসেছে বলে দাবি অমিতাভের। ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রায়ই দুর্বৃত্তের কবলে পড়েন গ্রাহকরা। এর সবশেষ শিকার ড্রিক গ্যালারির কর্মকর্তা ইরফান। ব্যাংকের গ্রাহকদের নিরাপত্তার জন্য বিনামূল্যে পুলিশের মানি এসকর্ট সেবা থাকলেও অজ্ঞতা আর আস্থাহীনতার কারণে সে পথে যাচ্ছেন না কেউ কেউ। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এই সেবাটি কার্যকর করার ক্ষেত্রে পুলিশের আরো মনোযোগী হওয়া উচিত। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর যে কোনো ব্যাংকের ভেতরে ঢুকলেই চোখে পড়বে এ ধরনের বিজ্ঞপ্তি, যাতে ওই এলাকার জন্য প্রযোজ্য থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর দিয়ে টাকা নিরাপদে গন্তব্যে নিয়ে যেতে পুলিশের মানি এসকর্ট সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানালেন, বড় লেনদেনের সময় মৌখিকভাবেও তারা গ্রাহকদের উদ্বুদ্ধ করে থাকেন, কিন্তু এ প্রস্তাবে গ্রাহকদের তেমন আগ্রহ দেখা যায় না। চেষ্টা করি গ্রাহকদের কাছে এই বার্তাটা পৌঁছাতে, যে যদি তারা ঝুঁকিপূর্ণ মনে করে এই টাকাটা স্থানান্তরের ক্ষেত্রে তারা পুলিশের সাহায্য নিতে পারে। তবে গ্রাহকরা এই সাহায্যটা নেবেন কি নেবেন না, মানি এসকর্টটা নেবেন কি নেবেন না, এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এই বিষয়ে তাদেরকে আমরা ইনসিস্ট করতে পারি না। বছর দেড়েক আগে অন্তত 3 বার ব্যাংকের গ্রাহক দুর্বৃত্তদের কবলে পড়ার পর থেকে ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি শাখার সামনে নিয়মিত দায়িত্ব পালন করছে পুলিশ। এরই মধ্যে এ শাখা থেকে গত শনিবার 3,08,000 টাকা তুলে বের হওয়ার পর ড্রিক কর্মকর্তা ইরফানুল ইসলাম অপহৃত ও খুন হন। পুলিশ বলছে, এত কিছুর পরও 1.5 বছরে একজনও মানি এসকর্ট সেবা নিতে আসেননি। এই যাবৎ আমাদের কাছে কোনো গ্রাহক কেউ আইসা পুলিশে হেল্প চায় না, এই যে আমাদের একটু বাসায় নিয়ে এসকর্ট দিয়ে আসেন বা আমরা টাকা নিয়ে যাচ্ছি, আমাদের একটু কেয়ার করেন। জান ও মালের ঝুঁকি সত্ত্বেও বিনামূল্যের এই পুলিশি সেবা নিতে কেন এত অনাগ্রহ? এমন প্রশ্নের উত্তরে কেউ বললেন এ সেবা সম্পর্কে অজ্ঞতার কথা, আবার কেউ জানালেন পুলিশেই নেই তাদের আস্থা। ব্যাংক থেকে যদি এরকম কিছু বলে যে আপনি 50,000 বেশি ক্যারি করতে চাইলে পুলিশ অবশ্যই আপনাকে নিতে হবে বা পুলিশ আমাদের হেল্প করবে, এরকমটা তো কখনোই কোনো ব্যাংকে আমি দেখিনি। পুলিশের প্রতি তো মানুষের এমনি একটু সব বিষয়েই আস্থাটা কম, যার ফলে এটা নিয়ে যে বকশিস চায় কিনা বা অন্য কোনো সমস্যায় পড়ে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মনে করেন, মানি এসকর্ট সেবা কার্যকর করতে পুলিশের উচিত আরো মনোযোগী হওয়া। নাগরিকদের সিকিউরিটি করার জন্য আপনি একটা জিনিস করলেন, সেটাকে আপনি যখন লুক আফটার না করছেন, সেটাকে সিরিয়াসলি না নিচ্ছেন, ঐতিহাসিকভাবে আমরা পুলিশের রোলটা জানি, মানুষের ন্যাচারালি মানুষ পুলিশের কাছে যাবে কেন? তিনি এও মনে করেন, নিরাপত্তার প্রশ্নে নাগরিকদেরও আরো সক্রিয় ও সচেতন হওয়া প্রয়োজন। আন্তরিকতা যদি না হয় তাহলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে পোড়া রোগীদের জন্য প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সরকারগুলো কখনোই জনগণের মৌলিক চাহিদাগুলোকে গুরুত্ব দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে কখনো জনসমর্থন পাওয়া যায় না। এ সময় প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে হাসপাতালের পুরনো ভবন ভেঙে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষণা দেন। আগুনে পোড়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ দগ্ধ মানুষ ছাড়া তা বোঝার উপায় নেই। কয়েক বছর আগে ঢাকা মেডিকেলের অদূরে নিমতলিতে আগুনে শতাধিক মানুষের মৃত্যু হয়, আহত হন আরো কয়েকশো। গত কয়েক বছরে বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে আগুন হামলায়ও মৃত্যু হয় শতাধিক। কয়েকশো মানুষ এখনো ভোগ করছেন পুড়ে যাওয়ার নরক যন্ত্রণা। তাই বড় কোনো আগুন দুর্বিপাকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসক এবং চিকিৎসা সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয় দেশে পূর্ণাঙ্গ বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠার। ঢাকা মেডিকেল কলেজের পাশে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সহিংসতা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, জনগণের সাথে, জনগণের জন্য। এই জনগণকে পুড়িয়ে মারার জন্য তো রাজনীতি না, শুধুমাত্র কি সরকার উৎখাত করবে তারপর ক্ষমতায় যাবে এই লোভে মানুষ পুড়িয়ে মারা। আর মানুষ পুড়িয়ে মেরে এরা কি করে আশা করতে পারে যে জনগণ তাদেরকে সমর্থন দেবে? আমাদের বার্ন ইউনিট, সেখানে আমি দেখেছি এখানকার ডাক্তার নার্স যারা কর্মরত ছিলেন তাদের এই অমানুষিক পরিশ্রম, কত মানুষের জীবন তারা ফিরে দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, মানুষের কল্যাণে যে কোনো পদক্ষেপ নিতেই তিনি প্রস্তুত। কিছু করতে গেলেই এক গ্রুপ আছে লাভ দিয়ে পড়ে, হেরিটেজ রক্ষা। জীবন বড় না হেরিটেজ বড়? হেরিটেজ রক্ষা করা যাবে। 100 বছরের পুরনো বিল্ডিং ধসে যদি কেউ মারা যায় সে দায়িত্বটা কে নেবে? তখন তো এই হেরিটেজ আলাদা নেবে না, তখন তো দোষ হবে সরকারের। জানি যেটা আমি বললাম হয়তো এটা এখনই শুনবেন, টকশো শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল, এটা হবে, পত্রিকা লিখতে পারে, কিন্তু দেশের জন্য মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করবই। ওই লেখালেখি করে বেশি কিছু করা যাবে না। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সারা দেশের অগ্নিদগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আগামীতে পেট্রোল আর অকটেন তেল আমদানি করবে না বাংলাদেশ, উৎপাদন করা হবে দেশেই। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু একথা জানান। এ সময় তিনি বলেন, দেশে উত্তোলিত গ্যাসকে আরো পরিশোধিত করে তেল উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ এখন একটা পর্যায়ে এসেছে যেখানে পেট্রোল আর ইম্পোর্ট করে না এবং অকটেনও আর আমরা ইম্পোর্ট করব না। আমাদের অকটেন এবং আমরা পেট্রোল আমাদের নিজেদের দেশেই আমরা উৎপন্ন করব এবং সেটি আমরা মার্কেট করব। এতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বিশাল একটা সাশ্রয় হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাণ গ্যাস উঠছে সেই গ্যাসের থেকে যে কন্ডেন্সেট আমরা পাচ্ছি সেটা আমরা রিফাইন করে নিজেদের অকটেন, নিজেদের পেট্রোল নিজেরাই উৎপন্ন করতে পারছি আমরা। মূলধারা ও দলীয় প্রতীকের মীমাংসা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশ। সকাল 11টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে তারা নির্বাচন কমিশনে যান। এ সময় নেতাকর্মীদের সঙ্গে জাসদের সাবেক নেতা কর্নেল তাহেরের ছোট ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেনও ছিলেন। দলটি কমিশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই শুনানি শুরু হয়। প্রায় 2 ঘণ্টার ওই শুনানিতে দলীয় কার্যক্রম, সবশেষ সম্মেলন ও নতুন কমিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয় বলে জানান তথ্যমন্ত্রী। এছাড়া দলের বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব ধরনের নিয়মনীতি মেনে কমিশনের সব শর্ত পূরণ করায় ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন জাসদের ইনু শিরিনপন্থী নেতাকর্মীরা। আমাদের কাউন্সিল সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং দলিলাদি গতকালকে আমরা হস্তান্তর করেছি। আজকে তারা সেই কাগজপত্রের উপরে কিছু প্রশ্ন উত্তর করেছে, আমরা সেই প্রশ্ন উত্তর করেছি এবং তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমাদের, তারা সুবিবেচনা করবেন এবং সিদ্ধান্ত দিবেন।
বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় নতুন প্রযুক্তি ও কৌশলের সাথে তাল মিলিয়ে বিমান বাহিনীকে প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানের হতে হবে। দুপুরে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখছে, যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে বিমান বাহিনীকে আরও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান রাষ্ট্রপতি। আধুনিক সরঞ্জাম ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে এই বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত বিকাশ বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায়ও নানা পরিবর্তন আসছে। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় নতুন নতুন কৌশল নেওয়া হচ্ছে। ফলে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দায়িত্বে যোগ হচ্ছে নতুন মাত্রা। তাই বিমান বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনতে হবে এবং প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রতিফলন ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বন্দিদশার নির্মম নির্যাতনের কাহিনী শোনালেন 27 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন তারা। গত রাত 1টার দিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এখনো বন্দী আছেন অনেকে। বাকিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবাই একসাথে করে মানে হাত পা সব মানে বেঁধে কাউরে ডেড বডির প্যাকেটে করে নিয়ে আসছে, প্লেনে বসাইছে। প্রায় আমরা 3 দিনের মতো সবকিছু বাঁধা ছিল প্লেনে। এভাবেই নির্যাতনের নির্মম অভিজ্ঞতার বর্ণনা দেন যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসা বাংলাদেশিরা। মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসেন তারা। দালালদের প্রতারণার শিকার নোয়াখালী, কুমিল্লা জেলার এসব বাসিন্দারা বিভিন্ন দেশের সীমান্ত পথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় সেখানকার কারাগারে বন্দী ছিলেন 1 বছরেরও বেশি সময়। ইউএসএতে গেছি গিয়ে আপনারা বলছি যে এইরকম হবে, এই দেশে আমরা গরিব দেশের লোক, আমরা এই প্রবলেম, আমরা এই দেশে কাজ করতে আসছি। যারা আসতে চাইছে না তাদের জন্য তাদের মানে কম্বল সাফা দিয়া ইয়েতে উঠেছে, বিমানে উঠেছে। হাত পা বাঁধে প্যাকেট করছে আর প্যাকেট করি ডেড বডি যেটা প্যাকেট বিদেশ থেকে আসা যায় ওইটা লাস্ট কপিলের প্যাকেট বড়ি বাদি তারপরে বিমানে সিটে করে 2 থেকে 3 হাজার মানুষ এখনো জেলে আছে 6 বছর। কেউ 6, আমাদের সাথে অনেকেই ছিল 6 বছর। বাংলাদেশ ও মার্কিন দূতাবাসের সমন্বয়ে তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যেহেতু তারা বিভিন্ন দিন থেকে জেলখানায় ছিল, এদের কাছে হয়তোবা সেই ধরনের সহায়তা নাই, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে নিরাপদে যাতে বাড়ি পৌঁছাতে পারি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমেরিকান দূতাবাস ওরা সমন্বয়ে কিন্তু এই কর্মীদেরকে ফেরত নিয়ে আসছে তারা। আগামীতে পর্যায়ক্রমে আরও 10টি ফ্লাইটে বাকি বন্দীদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানাই এই কর্মকর্তা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ধর্মঘটে টানা 3 দিন ধরে অচল খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। 5 দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ। এবং ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার শত শত হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত কৃষক, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল হাজিরা দিতে আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সময় সংবাদে একথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি গতকাল ঢাকা জজ কোর্টে এবং সিএমএম কোর্টে মোট 5টি মামলা জামিন নিয়েছেন। 5টা মামলা 5টা কোর্ট উঠেছে। সিডিবেগ ওঠায় তিনি শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে আগামীকাল তিনি কোর্টে যাবেন না। আমরা ওনার বিরুদ্ধে যে জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্টে 342 আছে, এটা আমরা একটা সময়ের আবেদন দেব যে পরবর্তী তারিখে তিনি করে আল্লাহ চায় তো সুস্থ থাকলে যাবেন, ওই তারিখে যাতে সেই মামলাটা শুনানি হয়। মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে আদালতের এক ভবন থেকে অন্য ভবনে হাজিরা দেওয়ার নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে, গণতন্ত্র অনেকে বলে শৃঙ্খলিত, আমি বলি গণতন্ত্র মৃত। যতই এই সরকার যত কথা বলুক না কেন, মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা চলে যাচ্ছে, এই বর্তমান সরকার আর বেশি দিন থাকলে বোধ করি এটা একটি মহাশ্মশান বা মহাগোরস্থানে পরিণত হবে। তাদের একটা হিসাব করেছে, শতকরা 10 জন বা 9 জন বিএনপির দেবে আর বাকি অন্যদেরকে দেবে, এবং তারা এটা
পরিষ্কার যে আগামী ধারাগুলোতে তাই হবে। কিন্তু তবু বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ আমরা করব। তনু হত্যার বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ক্যান্টনমেন্ট এলাকায় কিছু ঘটলেই সেনাবাহিনী জড়িত, সেখানে তো বেসরকারি অনেক লোক থাকে, অসামরিক লোকজন তো সেখানে অনেকগুলো হাউজিং আছে, কাজে ওখানে তো বেসামরিক লোকেরাও অনেকে থাকে, কাজে কে ইনভলভ হঠাৎ করে সেনাবাহিনী খুব সেন্সিটিভ বিষয়। এটা এখানে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এখানে আমাদের দায়িত্বশীল দিক থেকে কথা বলা উচিত। তেলের দাম কমে তাহলে ভাড়া, বাস ভাড়া, পরিবহনের ভাড়া কমবে, সেটাও বিআরটিএ বৈঠক করে স্টেক হোল্ডারদের সাথে এটা নির্ধারণ করবে। কমবে, এটাই খুব স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে $2.90 কোটি অধিকাংশই পাচার হয়ে গেছে ফিলিপিন্সের ব্লুমবেরি রিসোর্টের মাধ্যমে। জব্দ করা হয়েছে মাত্র $23,25,000। গতকাল চতুর্থ দফায় ফিলিপিন্স সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটি শুনানিতে বিষয়টি নিশ্চিত করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। শুনানিতে রিসোর্টের কর্পোরেট সেক্রেটারি সিলভারিও বেনিতান জানান, ফিলিপিন্সের দুজন ক্যাসিনো অপারেটরের অ্যাকাউন্টে 90,30,00,000 এবং 10 কোটি পেসো জমা হয়। পরে এ অর্থ চিপস আকারে ক্যাসিনোর জুয়া খেলায় ব্যবহার করা হয়। এ অর্থ বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থের অংশ জেনেই চীনা ব্যবসায়ী ডিংয়ের অ্যাকাউন্ট থেকে 10,70,00,000 পেসো চিপস আকারে জব্দ করা সম্ভব হয়েছে বলেও জানান তান। এদিকে লেজার অ্যান্ড রিসোর্ট ওয়ার্ল্ড কর্পোরেশনের কাউন্সিলর ক্যাটরিনা জানান, প্রায় 100 কোটি পেসো কিম অং এর ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে ছিল, যেখান থেকে 53 কোটি পেসো ব্যবহৃত হয়েছে মাইডাস হোটেল এবং ক্যাসিনোয়। অন্তত 11,01,00,000 পেসো ক্যাসিনো থেকে অর্থ আকারে বের হয়ে যায় বলেও জানান তিনি। রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ফিলিপিন্স সিনেটের আগামী শুনানি 12 এপ্রিল অনুষ্ঠানের কথা রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকে যাওয়ায় এই ঘটনার দায় নিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে আরসিবিসিকেই। ফিলিপিন্স সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন দেশটির সিনেট সদস্য কোকো পিমেন্টেল। তিনি জানান, বাংলাদেশ থেকে অর্থ ছাড় না করার নির্দেশনা পেয়েও তা না মানায় আরসিবিসি অপরাধ করেছে। এটা তো পরিষ্কার, বাংলাদেশ ব্যাংক থেকে অবৈধ উপায়ে $8,10,00,000 ফিলিপাইনেই এসেছে। আপনি কি ভাবছেন এই অর্থ ফেরত দেওয়া সম্ভব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে, কিন্তু আরসিবিসির কাছে ডলার ছাড় না করার অনুরোধ আসলেও তারা সেটাকে পাত্তা দেয়নি, এটাও মাথায় রাখতে হবে। আমি মনে করি এই দায়বোধ থেকেই বাংলাদেশকে সব ডলার ফেরত দেওয়া উচিত আরসিবিসির। কিন্তু ব্যাংকটি তো স্টপ অর্ডার গ্রহণ না করার পেছনে বাংলাদেশ আর ফিলিপাইনের সাপ্তাহিক ছুটির দোহাই দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এটা ভেবে যে স্টপ পেমেন্ট অর্ডার আসার পরও কিভাবে একটি ব্যাংক অর্থ ছাড় করে। এটাই তাদের দুর্বলতা আর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। ছুটি কোনো অজুহাত হতে পারে না। কিন্তু মজার ব্যাপার হলো ব্যাংকটি এখন দায় এড়ানোর চেষ্টা করছে। এটা কতটা গ্রহণযোগ্য? আমাদের তদন্তে এখন পর্যন্ত কিম অং, মায়া দেগুইতো, তান উইলিয়াম গো এবং গাওয়ার দিং সহ 7 জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। কিছুটা দায় দেখা গেছে ফিলরেমেরও। সুতরাং দায় এড়ানোর এখানে কোনো সুযোগ নেই। এটাকে ব্যাংকিং খাতের ইতিহাসে বলা হচ্ছে সবচেয়ে বড় সাইবার অপরাধ। কিন্তু ইতিহাস এটাও বলছে এ ধরনের ঘটনায় কোনো ব্যাংক মানি লন্ডারিং এর অর্থ ফেরত দিয়েছে এমন নজিরও কিন্তু নেই। আইন অনুযায়ী আপনারা কি করবেন? এমন কোনো আইন কি ফিলিপাইনে আছে এই বিষয়ে? মানি লন্ডারিং এর এই ঘটনায় একটি ব্যাংকের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি আমরা। এক্ষেত্রে তাদেরকে ব্যাংকিং আইনেই সর্বোচ্চ সাজা দিতে পারে ফিলিপিন সিনেট। এবং আমি আবারও বলছি, অবশ্যই সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া উচিত দোষী ব্যাংকটিকে। এবার পানামা লিকসের খবর, যা পানামা পেপারস নামেও খ্যাত। অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে পড়েছেন বিশ্বের ক্ষমতাধর নেতারা।
কর ফাঁকি রোধে আরও কঠোর আইন প্রণয়ন করতে মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই মধ্যে নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দাবি করেছেন তার নিজের নামে কোনো শেয়ার কিংবা দেশের বাইরে নিজস্ব কোনো তহবিল নেই। আর ভারতের তারকা অভিনেতা অমিতাভ জানিয়েছেন তার নামের অপব্যবহার করা হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হওয়ায় এখন উত্তাল বিশ্বের রাজনৈতিক অঙ্গন। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর চাপের মুখে পড়েছেন বিভিন্ন দেশের রাজনীতিক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির কর আইন আরও কঠোর করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। কর ফাঁকি রোধে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয় আমি খুশি। তারপরও কংগ্রেসের আইন প্রণেতাদের আমি বলবো অবৈধভাবে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের ঠেকাতে এই মুহূর্তে আরো কঠোর আইন করতে, কারণ মার্কিন অর্থনীতি ও ব্যবসার স্বার্থেই এটা করা উচিত বলে আমি মনে করি। অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের 2 ছেলে ও 1 মেয়ের বিরুদ্ধেও, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ। খুব শীঘ্রই ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে একটি কমিটি গঠন করতে যাচ্ছি আমরা। তাদের তদন্তেই সবকিছু প্রমাণ হবে। আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমার ছেলেমেয়েরা নির্দোষ। সমস্ত আইন মেনেই তারা যুক্তরাজ্যে ব্যবসা করছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রয়াত বাবা ব্রিটেনে কর ফাঁকি দিয়ে 30 বছর ধরে বিদেশে অর্থ রেখেছিলেন। সম্প্রতি পানামা পেপারসে এমন তথ্য প্রকাশের পর মঙ্গলবার নিজের পরিবারের আর্থিক লেনদেনের ব্যাখ্যা দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন আমি পাই সে অর্থ থেকে কিছু সঞ্চয় তৈরি হয়েছে এবং আমার নিজের নামে একটি বাড়ি রয়েছে। এর বাইরে কোনো ধরনের শেয়ার কিংবা বিদেশে নিজস্ব কোনো তহবিল নেই আমার। কর ফাঁকির কেলেঙ্কারিতে উঠে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 ঘনিষ্ঠজনের নামও। এ বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন পুতিন। এদিকে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম উঠে আসা প্রসঙ্গে বলিউডের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন বলেছেন যেসব কোম্পানির পরিচালক হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে তিনি কখনোই সেগুলোর পরিচালক ছিলেন না। অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার নামও এই পেপারসে আছে, তবে সোমবার তার মিডিয়া পরামর্শক তা অস্বীকার করে বলেন ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি জার্মান সংবাদপত্রের হাতে মোসাক ফনসেকার গোপন দলিল আসার পর তারা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নামের একটি সংস্থার কাছে সেসব তথ্য দেয়। 1 বছরের অনুসন্ধানের মধ্য দিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার শত শত হেক্টর ফসলি জমি। নিরুপায় হয়ে জমিতে থাকা আধা পাকা ধানই কেটে নিতে হচ্ছে কৃষককে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার দিগন্ত জুড়ে যেদিকে চোখ যায় কেবল সবুজ আর সবুজ, কিন্তু গত 2 দিনের টানা বৃষ্টিতে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী হাওড়া ও বিজনা নদীর পানি বেড়ে গেছে। এতে নদী দুটির অববাহিকায় থাকা জেলার কসবা, আখাউড়া ও সদর উপজেলার শত শত হেক্টর জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন ভেঙে যাওয়ায় দিশেহারা কৃষকরা। ইন্ডিয়ার পানি নেমে বান ভাঙ্গে এসে পানি ঢুকে গেছে। অসময়ে ধান পানি এসে জমি তল দিয়েছে, তাই আমরা নির্ভর করে গেছি, আমরা কাটিয়ে আনতেছি জমি। 5,000-6,000 টাকা করে খরচ। এরপর আমরা এই খরচ দিয়েছে এরা। এখনকার আমরা যদি এই ধান না পাই আমরা কি করে বাঁচি? আমরা বাঁচার কোনো রাস্তা নাই। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিসংখ্যানের কাজ চলছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। পরিসংখ্যানের কাজ যথারীতি চলতেছে। আমরা হিসাব করেছি এর মধ্যে প্রায় 1000 হেক্টর জমি প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণটা অন্তত আমরা সরকারকে তুলে ধরব। ভবিষ্যতে হয়তো সেটা সরকার তাদেরকে ভর্তুকি দিয়ে বা কোনো ধরনের কোনো ইনসেন্টিভ দিয়ে সেগুলো হয়তো পুষিয়ে নেওয়ার সম্ভব হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের 32,000 হেক্টর এক ফসলি জমি রয়েছে। এর মধ্যে প্লাবনের পানিতে তলিয়ে গেছে 1000-এর বেশি হেক্টর ফসলি জমি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
এদিকে প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন জেলায় গাছপালা, ঘরবাড়ি ও বৈদ্যুতিক পিলার পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন শতাধিক। যশোরে ঝড়ের তাণ্ডবে নাজির শঙ্করপুরে নির্মাণাধীন আইসিটি পার্কের নির্মাণ সামগ্রী পড়ে 8 শ্রমিক আহত হন। এছাড়া ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আরও 22 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জন মারা যান। কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বাগেরহাটে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। মহাসড়কে গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। আকস্মিক এই ঝড়ে জেলার 5টি উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঝিনাইদহে ঝড়ে নষ্ট হয়ে গেছে মাঠের ফসল। এতে এখন পর্যন্ত জেলায় 7 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্ধ আছে 3 উপজেলার বিদ্যুৎ সরবরাহ। এছাড়া খুলনা, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীতে যাত্রী দুর্ভোগ কমাতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না বিআরটিসির বাস। দুর্ঘটনা, নষ্ট হওয়া কিংবা রক্ষণাবেক্ষণ জটিলতায় একের পর এক বাস অকেজো হয়ে পড়ায় দুর্ভোগ আরও বাড়ছে। তবে বিআরটিসির কর্মকর্তারা বলছেন, যাত্রী দুর্ভোগ কমাতে বছর খানেকের মধ্যেই ঢাকা ও ঢাকার বাইরে 600 নতুন বাস নামানোর পরিকল্পনা নিয়েছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে পরিবহন সমস্যার সমাধান সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে সম্ভব নয়। এজন্য বেসরকারি খাতকেই শক্তিশালী করতে হবে। আরেফিন প্রিন্সের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীতে বাস পেতে নাগরিকদের ভোগান্তির এই চিত্র বেশ পুরনো যাত্রী চাহিদা মেটাতে বিআরটিসির হিমশিম খাওয়ার কথাও। একে তো চাহিদার তুলনায় কম সংখ্যক বাস, তার উপর অকেজো বাসের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকায় দুর্ভোগও বাড়ছে। বিআরটিসির বাস রেগুলার না, অনেক সময় পরে আসে, লাইন ধরে থাকতে হয়। টিকিট কাটার পরও দেখা গেল যে গাড়িতে ওঠার কোনো সুযোগ নেই। আমরা এখানে প্রায় আধা ঘন্টা 35 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস আসছে না। বিআরটিসির হিসেবে বর্তমানে সংস্থাটির বহরে বাস আছে 1600টি। এর মধ্যে সচল আছে 1100টি বাস, আর বিভিন্ন ত্রুটির কারণে ডিপোগুলোতে ফেলে রাখা হয়েছে 400টিরও বেশি বাস। এর বাইরে এক একটি প্রায় কোটি টাকা দামের 48টি দোতলা বিলাসবহুল ভলভো বাস নষ্ট হয়ে পড়ে আছে বিভিন্ন ডিপোতে। টাকার সংকুলান না হওয়ায় দীর্ঘদিনও মেরামত হয়নি। এখন বিক্রির উদ্যোগ নিলেও ক্রেতা পাচ্ছে না বিআরটিসি। একই কথা বলা চলে আর্টিকুলেটেড বাসের ক্ষেত্রেও। 2012 সালে চালু করা এই ধরনের 50টি বাসের 14টি এখন পুরোপুরি অচল, আর 15টি অচল হওয়ার উপক্রম। যদিও বিআরটিসি বলছে এসব বাস মেরামত করা সম্ভব। ভলভো যেমন একেবারে আউট অফ রিপেয়ার হয়ে গেল দুষ্প্রাপ্য যন্ত্রাংশের কারণে। এইগুলো এত দুষ্প্রাপ্য না, এগুলো আমরা আস্তে আস্তে এটা করতে পারবো। তবে পরিস্থিতি বুঝে এখন আর জোড়া বাস না কিনে দোতলা ও একতলা বাস কেনার দিকেই নজর বিআরটিসির। জোড়া বাস আর আমরা আনছি না, 300 একতলা আর 300 দোতলায় মোট 600 বাস কেনার আমাদের পরিকল্পনা আছে। মোরলেস 1 বছর সময় আমাদের লাগতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যতই নতুন বাস আনা হোক, পদ্ধতিগত জটিলতার কারণেই সরকারি প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদে পরিবহনের মতো সেবা খাতের চাহিদা মেটানো কঠিন হবে। বিআরটিসির আওতায় অনেক লটে লটে বাস আনা হয়েছে। এরা এখন কোথায়? বধ্যভূমিতে আছে। কেন আছে? প্রাইভেট সেক্টরে তো 20-25 বছর চলে যায়, কেন সরকারি ছাত্রছায়ায় চলে না? এর বিনিয়োগ করতে গেলে 10টা প্রক্রিয়া ফলো করতে হয়। এর কোন একটা সিদ্ধান্ত নিতে গেলে একক সিদ্ধান্ত হয় না। এইভাবে কিন্তু কখনো সেবা দুর্বী প্রতিষ্ঠান চলতে পারে না। বেসরকারিরাই সবচেয়ে সুন্দর সেবা দিতে পারে, তবে সেও অপরচুনিস্ট, সেও একজন বিজনেসম্যান। সেই জন্য সরকারকে হতে হয় রেগুলেটর। তবে রাজধানীতে যানজট ও সড়ক অবকাঠামোর পরিবর্তন না হলে গণপরিবহন খাত শক্তিশালী হবে না বলে মত বিশেষজ্ঞদের। ডিনাই করার মতন একটা ক্ষমতা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 7.05% প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। মিছিলে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব এক সমাবেশে দলটির নেতারা বলেন, জামায়াত বিএনপি লুটপাট ও অর্থনৈতিক শোষণে দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুতই উন্নত দেশে পরিণত হবে। তারা সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। আর মাত্র 3 দিনের অপেক্ষা, এরপরই শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-20 আসর আইপিএল।
এরই মধ্যে ভারতে পৌঁছে গেছেন বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। অন্য দেশের ক্রিকেটাররাও প্রস্তুত হচ্ছেন আইপিএলে মাঠে নামার জন্য। আর আসরের অন্যতম সফল দল কেকেআর আইপিএল নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, চলুন দেখে আসি। We make sure this year we just give you more and more happiness. Back to Kolkata, looking for Vivo IPL 2016. It's good to be here in Kolkata. Just can't wait for IPL 9 to begin. We're here. We're starting this journey now. It's going to be a lot of fun. Let's make this a great one. It's nice to be in Kolkata again after World Cup, and I hope KKR does really well and we have a great season ahead. Very happy to be back in Kolkata, ready for a shower and a nice stretch, and then I need some sleep. Out training tomorrow. Yeah, come on Kolkata. You guys ready? We are ready. ये मैदान मेरा है, ये आसमां भी, ये जंग मेरी है और मेरी भी। हर खुशी, हर कामयाबी मेरी है और हर चुनौती भी। इस लक्ष्य को हासिल करना मेरा सपना भी है और मेरी जिम्मेदारी भी। मैं हूं तो हम हैं तो जीत है। তৃতীয় দিনের মতো বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে ধর্মঘটের পাশাপাশি খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। সকালে নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। টায়ারে আগুন জ্বালিয়ে বন্ধ করে দেন মহাসড়ক ও আশেপাশের রাস্তা। পাশাপাশি দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে আজও খুলনা থেকে উত্তরবঙ্গ ও রাজধানী ঢাকা সহ দেশের অন্য কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যায়নি। এ সময় দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে যান চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমাদের তো কষ্ট হচ্ছে, হেঁটে যেতে হচ্ছে অনেক দূরে রোদের মধ্যে। তাদের যে দাবিটা আছে এটাও তো আসলে সরকারের দেখা উচিত। মানে কষ্ট আসলে যাই হোক সাধারণ জনগণেরই হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারতেছে না, আমাদের বাসায় কোনো বাজার চলতেছে না। আজকে শ্রমিকরা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাদের পিছনে কোনো জায়গা নেই। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে ঘন্টায় ন্যূনতম মজুরি $15 করে বিল সই। উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব রাজ্যে মজুরি বাড়ানোর আশ্বাস হিলারির। সামনে পহেলা বৈশাখ, বর্ষবরণের উৎসবকে ঘিরে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণার পরও বরিশালে ইলিশের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছের দাম। বড় ইলিশের মন এখনই 1,70,000 টাকা। এতে ইলিশ চলে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। ইলিশের সঙ্গে বাংলা নববর্ষের কোনো যোগসূত্র না থাকলেও সংস্কৃতির ধোঁয়া তুলে শহরের মানুষ অনেকটা ঘটা করে পান্তার সাথে ইলিশ খাওয়ার রেওয়াজ গড়ে তুলেছে। একদিকে চলছে ইলিশের পোনা বেড়ে ওঠার জন্য জাটকা সংরক্ষণ, অন্যদিকে পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে চলছে প্রচারণাও। কিন্তু নববর্ষকে ঘিরে ইলিশের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ, আর চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় হু হু করে বাড়ছে ইলিশের দাম। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। এখন ছোট মাছ, যে মাছটা আমরা আগে 200 বা 250 টাকা কিনতাম, সেই মাছটা আমরা 400 টাকা করে কিনছি। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম অত্যাধিক বেড়ে গেছে, যা ক্রেতাদের হাতের নাগালের বাইরে। ইলিশের পাইকারি বিক্রেতারা বলছেন 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে। জাটকা রক্ষার অভিযান চলছে। এই অবস্থায় চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম হয়, প্রতিদিনই বাড়ছে মাছের দাম। 30 চৈত্র পর্যন্ত এই দাম বাড়া অব্যাহত থাকবে। তবে দেশের স্বার্থে এবং ইলিশ রক্ষায় পহেলা বৈশাখ ইলিশ খাওয়ার রেওয়াজ বন্ধ করার পরামর্শ সুধীজনদের। এদিন একসাথে সবাই মিলে ইলিশ খেলে ইলিশের উপর বাড়তি চাপ পড়বে। এছাড়া এদিন ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অঙ্গ নয়।
তাই ইলিশ রক্ষার স্বার্থে এদিন ইলিশ না খাওয়াই ভালো। বরিশালের ইলিশের পাইকারি বাজারে 1.5 কেজি পর্যন্ত ইলিশের প্রতি মনের দাম 1,70,000 টাকা। 1 কেজি 200 গ্রাম ইলিশের মন 1,30,000 টাকা ও 1 কেজি ইলিশের মন 1,15,000 টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম দ্বিগুণের বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নিউ ইয়র্কে ন্যূনতম মজুরি ঘন্টায় $15 করার সিদ্ধান্ত আইনে পরিণত হয়েছে। সোমবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন গভর্নর অ্যান্ড্রু কুমো। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এই আইনের প্রতি সমর্থন জানিয়ে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব রাজ্যে ন্যূনতম মজুরি বাড়ানোর ব্যবস্থা নেবেন তিনি। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবিকা নির্বাহের ব্যয় মেটাতে একাধিক চাকরি করতে বাধ্য হন নিউ ইয়র্কের প্রায় 1 কোটি কর্মজীবী। রাজ্যের উৎপাদনশীলতা শতকরা 75% বৃদ্ধির বিপরীতে শ্রমিকদের মজুরির বেলায় তা বেড়েছে মাত্র শতকরা 9%। তাই ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি $15 এবং বছরে 12 সপ্তাহের বেতন সহ ছুটির দাবি ছিল দীর্ঘদিনের। গত সপ্তাহে নিউ ইয়র্ক স্টেট সিনেটে এ সংক্রান্ত বিল পাশের 4 দিন পর ঘন্টায় ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্তটি সোমবার গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হলো। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গভর্নর কুমু আজকে এটা সাইন করেছেন, আমরা প্রবাসী বাংলাদেশিরা এতে আনন্দিত, উৎফুল্লিত। লেবারদের, আমাদের শ্রমিকদের 15 টাকা আওয়ারের যে ঘোষণা দিয়েছেন কুমু, আমরা তাকে অভিনন্দন জানাই। $15 পার আওয়ার যে আইনে পরিণত করেছেন, এটা একটা রেকর্ড হয়েছে, বিশ্ব রেকর্ড করেছে নিউ ইয়র্ক স্টেট, এবং এইতেই অন্যান্য স্টেট ফলো করে বলে আমরা বিশ্বাস করি। এই আইন আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কের শ্রমিকদের এক সমাবেশে অংশ নিয়ে এই আইনের প্রতি নিজের সমর্থন জানান ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। কর্মজীবীদের বেতন বৃদ্ধিতে যে বন্ধ্যাত্ব চলছে তা মধ্যবিত্ত কর্মজীবী মানুষের উন্নত জীবনের স্বপ্নকে অনিশ্চিত করে তুলছে। সন্তানের লেখাপড়া, বাসস্থান, কর পরিশোধ সবই তাদের কাছে এখন বাড়তি বোঝায় পরিণত হয়েছে। এখন থেকে অন্তত নিউ ইয়র্কে